বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয়ে বিশেষ করে অর্থনীতি ব্যবসা বাণিজ্যের সঙ্গে সম্পর্কিত এবং আরও বিশেষ করে বললে সামনে আগামী অর্থ বছরের জাতীয় বাজেট সংসদে উপস্থাপিত হবে। সেই বাজেট কেমন বাজেট হওয়া উচিত, আমরা কেমন বাজেট চাই, সেই বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি এবং এফবিসিসির সাবেক পরিচালক। এর বাইরেও তিনি বেশ কিছু ট্রেড বডির নেতৃত্ব দিয়েছেন, শাহিদুল ইসলাম হেলাল আমার বায়ে। আমার ডানে রয়েছেন বাংলাদেশ ফাইন্যান্স এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এবং বাংলাদেশ ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান কায়সার হামিদ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার শাহিদুল ইসলাম হেলাল, আপনাকে দিয়ে শুরু করতে চাই এবং সামনে বাজেট, ইতিমধ্যেই বাজেট সম্পর্কে কিছু কিছু ধারণা আমরা গণমাধ্যমে পাচ্ছি। যদিও আমরা জানি যে বাজেট অলরেডি প্রস্তুত হয়ে গেছে, তৈরি, কিন্তু তারপরও সুযোগ আছে যে জনপ্রত্যাশার সঙ্গে সঙ্গতি রেখে সেটাকে সংসদ সদস্যরা আলোচনা করবেন, মাসের শেষে গিয়ে আগামী মাসের শেষের দিকে গিয়ে সেটা সংসদে অনুমতি দিতে হবে। কিন্তু তার পর্যন্ত যেহেতু সুযোগ আছে, আমরা একটু বুঝতে চাই যে আপনার প্রত্যাশা কী? আমার তো নাম্বার ওয়ান প্রত্যাশা হবে যে আমরা গত বছর যেসব ফ্যাসিলিটিস পেয়েছি ওগুলির থেকে যেন কোনো অংশেই যেন কোনোটা না কমায়। ইনফ্যাক্ট ফ্যাসিলিটিস আরও বেশি দেওয়া দরকার। আমাদের ক্রাইসিস তো ব্যবসায়ীদের এখন নানান দিকে, ব্যাংক ইন্টারেস্ট থেকে শুরু করে ল অ্যান্ড অর্ডার নানান দিকে আছে, আর অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। এখন আমার পার্সোনাল মতামত যে সরকার ইন্ডাস্ট্রি চালু করার জন্য, সিক ইন্ডাস্ট্রি চালু করার জন্য অনেক টাকা অ্যালোকেশন করেছে, কিন্তু সিক ইন্ডাস্ট্রিকে চালু করাটা কিন্তু খুবই কেয়ারফুলি করতে হবে, কারণ ঠিকভাবে না করলে ওই সিকটা আরও বড় সিক হয়ে যাবে, যেই টাকাটা দেওয়া হবে ওই টাকাটাও ওয়েস্ট হবে। বরং আমি মনে করি রানিং ইন্ডাস্ট্রি যেগুলি ফাইন্যান্সিয়াল প্রবলেমে আছে, এই গত কোভিডের পরের থেকে এখন পর্যন্ত নানান কারণে প্রবলেমে আছে, যাদের মানে বিএমআরই করা বা যাদেরকে অনেক সহজভাবে ওদের প্রোগ্রেস করানো যায়, এফিসিয়েন্সি বাড়ানো যায়, ওইখানে মনোযোগ দেওয়াটা মানে বেশি ইম্পর্টেন্ট, যারা ওয়ার্কিং ক্যাপিটালের শর্টফলে আছে। কারণ গত 2-3 বছরই ব্যাংকিংয়ে, স্পেশালি আপনি তো ফাইন্যান্সের লোক, ব্যাংকিং হ্যাজ বিন ভেরি টাফ ফর ইন্ডাস্ট্রিজ, বড়োয়ারদের জন্য। আগে যেটা অনেক ইজিয়ার ছিল, ব্রাঞ্চের একটা শক্তি ছিল, ব্রাঞ্চ একটা অ্যামাউন্ট দিতে পারতো, এখন কিন্তু প্রত্যেকটা হেড অফিস থেকে হয়, আর প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অনেক টাফ হয়ে গেছে। যে ওয়ার্কিং ক্যাপিটালে আগে আমরা কোলেটারাল ছাড়াই মোটামুটি ওয়ার্কিং ক্যাপিটাল লং টার্ম ইনভেস্টমেন্ট যদি ব্যাংক না করে আমার উপরে, তাহলে কিন্তু শর্ট টার্মের জন্য কিন্তু আমার কোলেটারাল প্র্যাকটিক্যালি প্রয়োজনই ছিল না। এখন কিন্তু কোলেটারালটা হ্যাজ বিকাম ভেরি ইম্পর্ট্যান্ট, আর কোলেটারাল একটা ব্যবসায়ীর জন্য দেওয়া কিন্তু ল্যান্ড টেন্ডের এক্সট্রিমলি ডিফিকাল্ট, আর প্রত্যেকটা রেগুলেশনও অনেক ডিফিকাল্ট হয়ে গেছে। সো এখানে একটু হেল্প করা দরকার। আর এসএমই সেক্টরে সরকার যেটা বলছে, যেভাবে সাহায্য দিবে, এখানেও আমি মনে করি খুব কেয়ারফুলি টাকাগুলি ডিসবার্স করা দরকার। আর এসএমইর বাইরে যেটা করা দরকার, আমাদের যেমন গ্রিন ফাইন্যান্সিং, যেটা আমরা বলি পরিবেশের জন্য, এই যে গ্রিন এনার্জির জন্য, যে এই সোলার এনার্জির জন্য যে সরকার যে ট্যাক্স দিয়ে রেখেছে, কারণ প্রায় 56% মনে হয় গত বছর যাবৎ লাগতো ইন টোটালিটি, এটাকে অ্যাকচুয়ালি জিরো করে দেওয়া উচিত। এখানে পারলে জিরো ইন্টারেস্টে জেনুইন এন্টারপ্রেনারদের সরকার ফান্ড করা দরকার। বিকজ আমরা অনেককে চাচ্ছি, আমার ফ্যাক্টরিতে অনেক বড় জায়গা আছে, কিন্তু গত বছর যখন আমি হিসাব করে দেখলাম আমার যা ইনভেস্ট করতে হবে তার 50 to 60% সরকারকেই দিয়ে দিচ্ছি। তো এটা আমার জন্য মনে হলো যেন অলমোস্ট ইউজলেস। বাট এখন যে সিচুয়েশন হয়ে গেছে, ইলেকট্রিসিটি বিল এবং এই তেলের খরচা, জেনারেটর চালালে ইলেকট্রিসিটি থেকে প্রায় 3 ডাবল খরচা হয়। সো ওখানে একটা চিন্তা করলে আমার মনে হয় সব স্মল ইন্ডাস্ট্রি না হলে মিডিয়াম অ্যান্ড লার্জার ইন্ডাস্ট্রি সবার কিন্তু আস্তে আস্তে সোলারের দিকে যেতে হবে। অ্যান্ড ইটস এ পসিবিলিটি। এখানে কিন্তু সরকারের এবং আপনাদের মতো ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলিকে অনেক সফটার টার্মসে লোন দিতে হবে, যেটা হয়তো এক্সট্রিমলি ডিফিকাল্ট হয়ে যাবে। মিস্টার কায়সার হামিদ।
আমরা এবার নতুন যে নির্বাচিত সরকার তার থেকে যে বাজেটটা আমরা পেতে যাচ্ছি এটার উপর মানুষের আসলে প্রত্যাশা এবং সবাই একটু সজাগ দৃষ্টি রাখছে। এর কারণটা হলো যে আপনি দেখেছেন যে গত 15-16 বছরে আমরা যে ডিপ ক্রাইসিসের মধ্যে ছিলাম বা বাংলাদেশের অর্থনীতিতে যে বড় ক্ষতটা হয়ে গেছে, পার্টিকুলারলি ব্যাংকিং ইন্ডাস্ট্রি সহ ক্যাপিটাল মার্কেট সহ প্রত্যেকটা জায়গায়, সেইটা থেকে উঠানোর জন্য যে প্রচেষ্টাটা আমরা লাস্ট 1.5 ইয়ার্স বা 2 ইয়ার্সের সময় আমরা করতে দেখেছি, সেখানে কিন্তু আসলে আমরা কিছুই করতে পারিনি। আমরা অনেক কিছু চেষ্টা করেছি, অনেক জায়গায় হাত দিয়েছি, কিন্তু জিনিসটা একটু হাফ বেক থিংয়ের মতো হয়ে গেছে, যে আমরা স্টার্ট করেছি, না শেষ করতে পেরেছি, না সেটাকে আবার আগের জায়গায় রেখেছি। তো ঠিক সেরকম একটা জায়গা থেকে নতুন বাজেটে যে বড় প্রত্যাশার জায়গা, সেটা হচ্ছে যে অর্থনীতি যে হাইবারনেশনের জায়গাটাতে চলে গেছে আমাদের ব্যবসা বাণিজ্য, যে আপনার 2020-21 সালের পরবর্তীতে আপনি যে কোভিডের পরে ডলারের যে ক্রাইসিস, প্রায় 40-45% যে ডিভ্যালুয়েশন হয়েছে, এটার একটা হিট খেয়েছি আমরা। তার পরবর্তীতে আমরা যে আমাদের ইন্ডাস্ট্রি যে বিরাট একটা এনপিএল হুইচ ইজ অ্যারাউন্ড 30-35%, সো যেটাকে অনেকে বলেছে যে 5 লাখ কোটি টাকা আসলে এনপিএল না, এর একটা বড় অংশই হয়তো দেশের বাইরে চলে গেছে। সো এটা একটা বড় ধরনের হোল তৈরি হয়েছে। তো এরকম একটা অর্থনীতিকে যদি আপনার সামনের দিকে নিতে হয়, তাহলে একটা বিগ পুশ ফ্যাক্টর দরকার। এটা আপনার কনভেনশনাল যদি আপনি একটা বাজেট দেন, যেখানে একটা ভর্তুকি বা একটা নর্মাল এক্সপেক্টেড জিডিপি গ্রোথ এরকম একটা বিষয় রেখে যদি বাজেট আসে, সেটা আসলে অর্থনীতিকে ওই হাইবারনেশন থেকে আপনার সক্রিয় অবস্থায় যেখানে আমরা যেতে চাচ্ছিলাম সেখানে নিয়ে যেতে পারবো না। এর মধ্যে আমরা একটা পজিটিভ জিনিস যেটা দেখলাম, যে বাংলাদেশ ব্যাংক একটা 60,000 কোটি টাকার একটা স্টিমুলাস প্যাকেজ চালু করেছে, হুইচ ইজ অ্যালাইন উইথ দ্য কারেন্ট গভর্নমেন্টের যে আপনার পলিটিক্যাল যে এজেন্ডা ছিল, তাদের যে কমিটমেন্ট ছিল, সেটার সঙ্গে অ্যালাইন করা। অর্থাৎ আপনার সেখানে এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের একটা সুযোগ তৈরি করা, যেটা বলেছে যে প্রায় 1 কোটি জব তৈরি করতে চায় সরকার। তারপরে এখানে যে সিক ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোকে রিওপেন করার কথা হেলাল ভাই যেটা বলেন, এই জায়গাটা উনি খুবই যথার্থ বলেছেন যে খুব কেয়ারফুলি করার দরকার। এখানে বিষয়টা দেখেন যে এই প্যাকেজটা এইভাবে ডিজাইন করা হয়েছে যে এর মধ্যে প্রায় 20,000 কোটি টাকা হচ্ছে আপনার যারা বন্ধ হয়েছে বিভিন্ন কারণে, পার্টিকুলারলি আপনার ব্যাংকিং ক্রাইসিস যাদের ছিল, তাদের ওয়ার্কিং ক্যাপিটালের শর্টেজ আছে, এনার্জিটা তারা পায় নাই, অর্থাৎ বিদ্যুৎ বা গ্যাসের কানেক্টিভিটি যারা পায় নাই, সেই সমস্ত কারণে যাদের ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে গেছে অথবা এখন চালু করতে পারছে না অথবা মাঝামাঝি জায়গায় পড়ে আছে, তাদেরকেই আসলে এই ফ্যাসিলিটির মধ্যে নিয়ে আসার দরকার। এখন এইখানে এই কাজটা কিন্তু আসলে ব্যাংকারদেরকে করতে হবে। টাকাটা সরাসরি তো বাংলাদেশ ব্যাংক দিচ্ছে না এখানে, বা সরকার দিচ্ছে না। এখন ব্যাংকের যে নর্মাল ক্রেডিট অ্যাসেসমেন্ট প্রসেস, সেই প্রসেসের মধ্যে দিয়েই যদি আপনার একটা মৃত মানুষকে তো আপনি বাঁচাতে পারবেন না, বরং যে মানুষটি এখনও উইক কিংবা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে আছে, যাকে আপনি ট্রিটমেন্ট করলে সে আবার রিহ্যাবিলিটেড হবে, দাঁড়িয়ে যাবে, তাকে আসলে ফাইন্যান্সিংটা করার দরকার। এখন বড় শঙ্কার জায়গা যেটা, যে আমরা সংস্কার যে বিষয়গুলো করতে চেয়েছিলাম, যে কারণে এই দেশে আর এই বিষয়গুলোর পুনরাবৃত্তি হবে না, অর্থের দুর্বৃত্তায়নটা হবে না, এনপিএলটা বাড়বে না, সুশাসনটা থাকবে, গভর্নেন্সটা থাকবে, সেইটা করার জন্য যে প্রসেসগুলো দরকার, সেইটা কিন্তু আমরা এখনও মোটা দাগে দেখতে পাচ্ছি না। এখন হয়তো ব্যক্তি পরিবর্তন হচ্ছে, কিন্তু আসলে একটা ব্যক্তি পরিবর্তন করলেই কি আমরা এই সমস্যা থেকে সমাধান হতে পারবো? আমরা কি সিস্টেমের মধ্যে, প্রসেসের মধ্যে কি এমন কোনো চেঞ্জ এই পর্যন্ত আনতে পারছি যেটা সাধারণ মানুষ মনে করবে যে এই স্টিমুলাস প্যাকেজের ইমপ্লিমেন্টেশন, গভর্নমেন্টের যে ইনিশিয়েটিভ, তাদের যে কমিটমেন্টগুলো, সেইটা আসলে প্রান্তিক পর্যায়ে পৌঁছে যাবে? বিশেষ করে একটা জায়গায় আমাদের শঙ্কার বিষয়, সেটা হচ্ছে যে আমরা সেন্ট্রাল থেকে যে কমিটমেন্টগুলো পাচ্ছি, তাদের যে পজিটিভ অ্যাটিটিউডটা দেখতে পাচ্ছি, বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী যে এক্সাম্পলগুলো ক্রিয়েট করছেন, ব্যক্তিগতভাবে আমি খুব মোহিত হচ্ছি, কিন্তু আমার শঙ্কার কাজ করছে যেখানে, সেটা হচ্ছে তার এই ইনিশিয়েটিভসটা কি তৃণমূল পর্যায়ে পৌঁছাচ্ছে? তাকে কি আসলে আমরা রাষ্ট্রনায়ক জায়গায় দেখতে পাবো? সেই দেখার জন্য বড় চ্যালেঞ্জ কিন্তু আমাদের দেশের যে তারই দলের সংগঠনে যারা আছেন এবং আমাদের দেশের আমলাতান্ত্রিক যে ব্যবস্থা, এই জায়গাটাতে যদি আমরা স্ট্রাকচারাল চেঞ্জ না করতে পারি, এই বাজেটে আমাদের যদি কনভেনশনালি একই রকম একটা ভর্তুকি বাজেটে এবং পুরোপুরি করের উপরে নির্ভরশীল থাকা যায়, এবং যেখানে আপনার বৈদেশিক যে ইনভেস্টমেন্টগুলো সেটা যদি আমরা আনতে না পারি, তাহলে কিন্তু আসলে আমরা ওই হাইবারনেশন থেকে বের করে যে বিগ পুশ ফ্যাক্টরটা দরকার, সেটা কিন্তু আসলে আমরা দিতে পারবো না। সো আমরা এই বাজেটের দিকে কিন্তু এই দিকে বেশি তাকিয়ে আছি। জাস্ট অন্য কথার সূত্র ধরে মনে হলো যে যেমন সরকার এখন পলিটিক্যাল স্টেটমেন্ট না দিয়ে এইসব ফাইন্যান্স সেক্টরে এই ইকোনমিক স্টেটমেন্ট দেওয়া দরকার। কারণ আমি জুট সেক্টরে ইনভলভ অনেক দিন যাবৎ,
সরকার বলছে যে জুট মিলগুলি চালু করে দেবে। তো জুট মিল চালু করে কি হবে ইফ দের ইজ নো মার্কেট? আর জুট মিলগুলির এখন যেই অবস্থা, ওটা চালু করে তো লাভ নাই। তো আমি ইফ আই ওয়ার গভর্নমেন্ট, আমি যেটা করতাম যে একটা জুট মিলকে ঠিক করতাম, চালিয়ে একটা জুট মিল আমি যদি প্রফিটে আনতে পারি প্রপারলি, দেন আই উড গো স্টেপ বাই স্টেপ। একসাথে এতগুলি করলে যেটা হবে যে আগে যেটা যেমন সিরাজগঞ্জে একটা জুট মিল খুলেছিল আগের সরকার, যে ওই এলাকায় কোনো ইন্ডাস্ট্রি নাই, তো খুলেছে যে লোকের এমপ্লয়মেন্ট হবে, ওই ইন্ডাস্ট্রিতে যে প্রোডাক্টটা বানাতো ওটার মার্কেটেই চলে গেছিলো। আমি পার্সোনালি জানি, কারণ ওই মিলের মাল আমি কিনতাম। কিন্তু ওই মিলটা চালু করেছে, কিন্তু তারপরে বছরের পর বছর লস করেছে, একই জায়গায় রয়ে গেছে। সুতরাং এখানে খুব ভালো করে মনোযোগ দেওয়া দরকার। আমাদের এখন সবচেয়ে ফাইন্যান্স ক্রাইসিস এবং আমরা পলিটিক্যাল ক্রাইসিস বা আমরা ল অ্যান্ড অর্ডার ক্রাইসিস অনেক কিছু বলি, এখন কিন্তু সবচেয়ে বড় ক্রাইসিস হয়ে গেছে পাওয়ার। তো আমি পাওয়ার নিয়ে একটু সময় নিয়ে বলবো, হয়তো বোরিং স্ট্যাটিস্টিক্স হবে, বাট দেখেন 2004 থেকে শুরু করি। 2004-এ যখন আমরা গ্যাস টাটাকে দিতে চেয়েছিলাম, তখন সরকার এবং থিঙ্ক ট্যাঙ্ক সব এক্সপার্টরা বলেছিল যে আমরা যদি বিবিয়ানার থেকে দিই, বিবিয়ানাতেই আমাদের 30 বছরের গ্যাস আছে, দিয়ে কুল পাবো না। 2006-তে টাটা যখন একটা টার্মস দিল যে পেমেন্ট গ্যারান্টি 20 বছরের জন্য দিতে হবে, আর একটা ফিক্সড প্রাইসে দিতে হবে, এবং দে হ্যাভ টু এনশিওর যে সাপ্লাই ইজ সার্টেন, তো তখন সরকার 2008-এ এটাকে ব্যাক আউট করেছে। কিন্তু এই 2004 থেকে 2008-এ আমাদের সবাই যখন বলেছে যে আমাদের গ্যাসের কোনো প্রবলেম নাই, গ্যাসের উপরে আমরা ঘুমাচ্ছি, তখন কিন্তু অনেক ইন্ডাস্ট্রি, আমি কারণ 2008-এ বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ছিলাম, তখন আমি দেখলাম যে বড় বড় অনেক ইন্ডাস্ট্রি ক্যাপটিভ জেনারেটর ইনস্টল করেছে। কিন্তু ইনস্টল করার পরে 2007-এর পরে আর ওরা গ্যাস পাচ্ছে না। 2004-এ বিইআরসি হয়েছে, বিইআরসি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। ওরা হয়েছে, ওদের ম্যান্ডেট ছিল যে কাস্টমার এবং সাপ্লায়ার দুজনের ইন্টারেস্ট দেখবে। আজকে 20 বছর হয়ে গেছে, একটা গণশুনানি কিন্তু কাস্টমারের জন্য হয়নি। যতবার গণশুনানি হয়েছে, ওটা কিন্তু হয়েছে প্রাইস বাড়ানোর জন্য, মানে কাস্টমারের অ্যাগেনস্টে চলে যাওয়ার জন্য। আমি দেখেন ছোট জিনিস, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের আমি বলছি, আমাদের এখানে 3টা জায়গায় আমি বিল দিই, একটা ডিপিডিসি, একটা ডেস্কো, একটা পল্লী বিদ্যুৎ। পল্লী বিদ্যুতের বিলটা বাংলায়, ডেস্কোর বিলটা একরকম ইংরেজি ফরম্যাটে, ডিপিডিসির বিলটা আরেকটা ফরম্যাটে। তা আমি অ্যাজ এ কাস্টমার এই তিনটা বিল দেখলে কিন্তু আমার এমনি মাথা ঘুরে যায়, কেন এটা এত সিম্পল জিনিসটা করতে পারবে না? আচ্ছা, ডিপিডিসি মিটার রেন্ট নেয় না, কারণ মিটারটা আমরা কিনে দিই। ডেস্কো এবং পল্লী বিদ্যুৎ, আপনিও কোথায় বিল দেন জানি না, দেখবেন যে ওখানে মিটার ভাড়া নেয়। যে মিটারটা আমরা দিয়েছি, ওই মিটারটার ভাড়া আবার মান্থলি আমি দিচ্ছি। তো এই যে ছোটোখাটো জিনিসে যে বিআরসি থেকে আমরা যেসব এক্সপেক্ট করি, এটা করছে না। আপনি বিল যখন বাড়ায়, এখনও তো বিল বাড়ানোর কথা বলছে, আমার মনে হয় 25-30%। আমার কাছে হিসাব হচ্ছে 2017-তে বিল বাড়িয়েছিল 6.8%, ডিসেম্বরে, মার্চ 20-তে 7%, জানুয়ারিতে 8%, 2024-এ, আর এপ্রিল 2026-এ 9.75% বাড়িয়েছে। টোটাল বাড়িয়েছে 38% এই 2017 থেকে। কিন্তু আমরা টোটাল বিল দিয়েছি, আমার একটা ফ্যাক্টরিতে টোটাল বিল দিয়েছি 2017-তে যখন 5 লাখ দিতাম, এখন দিচ্ছি 12 লাখ। তো মাত্র 38% বাড়িয়েছে, কিন্তু আমি 100%-এর বেশি বিল দিচ্ছি। এটা কেন? এখানে একটা শুভঙ্করের ফাঁকি বললে ভুল হবে, এখানে একটা মিস ইনফরমেশন আমাদেরকে, ক্লায়েন্টদেরকে বলা হয় না যে দের ইজ এ ডিমান্ড চার্জ, যে আপনাকে যতটুকু লোড স্যাংশন করেছে ওটার উপর একটা চার্জ। তো ডিমান্ড চার্জটা 2017 ছিল পার ইউনিট 20 টাকা, 2026-এ বাড়তে এটা হয়েছে 90 টাকা। তো যখন বিলের সাথে এই ডিমান্ড চার্জটা অ্যাড হয়, তখন দেখা যায় যে 2017 থেকে 2026-এ আমরা এখন জাস্ট ডাবল বিল দিচ্ছি সবাই, আমার ঘরেও দিচ্ছি, বাইরেও দিচ্ছি। তো এটা তো একদম জাস্ট আনজাস্টিফাইড। যখন সরকার বলে যে আমি ইলেকট্রিসিটি বিল বাড়াচ্ছি, আসলে তো বাড়াচ্ছে না। আরেকটা জিনিস, ডিমান্ড চার্জটা
আমার ইনস্টল ক্যাপাসিটির উপরে কেন নেবে? আমার 600 কিলোওয়াট আমাকে ওরা ইনস্টলেশন ক্যাপাসিটি দিয়েছে, কিন্তু আমি তো পাচ্ছি 200 কিলোওয়াট, 100 কিলোওয়াট, তো কিন্তু আমার থেকে 600 কিলোওয়াট হিসাব করেই নিচ্ছে। তো এটা তো একদম আনজাস্টিফাইড। পিক আওয়ার সারচার্জ 10% বেশি, ওই টাইমে তো আমার ইলেকট্রিসিটি থাকে না ম্যাক্সিমাম টাইমে, তো ওই টাইমে আমি ইলেকট্রিসিটিও পাই না, আবার পয়সাটাও বেশি দিই। এমন কিন্তু দেয়ার লট অফ চ্যালেঞ্জেস, যেটা বিআরসি আমাদের কাস্টমারদের কথা শোনা উচিত, কাস্টমারদের দিকে দেখা উচিত। বিকজ হাফ অফ দ্য প্রবলেম কিন্তু আমরা সলভ করে ফেলতে পারি যদি আমাদেরকে প্রি ডিফাইন্ড লোডশেডিং দেয়। আমার কাছে আজকে এখানে আসবো বলে আমি এই মাসের জিল্লু সাহেব কয়েকটা দিনের আমি Please. এই ইলেকট্রিসিটি ফেইলিয়ারের কথা বলি। মে 1-এ আমার 4বার ইলেকট্রিসিটি গেছে, 1.5 ঘন্টার মতো। মে 3-তে 3বার গেছে 1.5 ঘন্টার মতো। মে 4-এ 4বার গেছে। আমি সবচেয়ে খারাপ হলো মে 21, সেই দিন 21 তো সেই দিন 10বার গেছে, 7.52 আওয়ার্স, 8 আওয়ার্স। আমার কোম্পানি চলেই 8 ঘন্টা। তা আমাকে যদি ও প্রিডিফাইন্ড লোডশেডিং দিত, ও যদি বলে দিত যে আজকে তোমার ইলেকট্রিসিটি থাকবে না, আমি তো ফ্যাক্টরিটা বন্ধ রাখতাম। আমি নাম্বার 1 স্যালারি দিয়েছি, ওয়েজেস দিয়েছি, আমার মেশিন নষ্ট করেছি, র মেটেরিয়াল ঢুকেছে, র মেটেরিয়াল নষ্ট হয়েছে, আমি আমার বায়ারকে ঠিক টাইমে কমিটমেন্ট করে মাল দিতে পারি নাই, বিকজ আই নিউ যে আমার ইলেকট্রিসিটি পাবো। তো এটা কিন্তু প্রায় সব জায়গায়, এই যে প্যাটার্নটা আমি বললাম, এই প্যাটার্নটা কিন্তু পুরো সব জায়গায়। এবং এখানে আমি যদি 2008 থেকে, যখন আমাদের ইলেকট্রিসিটির অবস্থা রিয়েলি খারাপ ছিল, তখন থেকে আমি 2টা ছোট ফ্যাক্টরি চালাই। 2টা ফ্যাক্টরিতে প্রতিদিন কতবার ইলেকট্রিসিটি যায় এটি স্প্রেডশিটে চলে আসে। আমি যদি 2008-এ আমাদের 1571 বার ইলেকট্রিসিটি গেছে, 1000 ঘন্টা ইলেকট্রিসিটি ছিল না। এটা আস্তে আস্তে কমতে কমতে 2025-এ 502 বার গেছে, 242 ঘন্টা ছিল না। মানে 2008-এ 4বার অন অ্যাভারেজ ইলেকট্রিসিটি গেছে, এখন 2025-এ এসে আস্তে আস্তে 2বার যাচ্ছে। সো উইচ ইজ এ রিজনেবল ইমপ্রুভমেন্ট। আমরা যে প্রাইস দিচ্ছি এটার জন্য ইমপ্রুভমেন্ট হচ্ছে, কিন্তু আমাদেরকে যদি বলে দেওয়া হয়, প্রিডিফাইন্ড ইলেকট্রিসিটি যদি দেওয়া হয়, তাহলে কিন্তু আমার ঝামেলা অনেক কমে যায়, বিকজ আমি ওইভাবে শিডিউল করতে পারি। এখন হচ্ছে কি, ওরা যখন ইচ্ছা বন্ধ করে দিচ্ছে, অ্যান্ড ওদেরকে যদি ফোন করি কেন বন্ধ হয়েছে, এই না পারলে ওরা বকাবকি করে কেন আমাদেরকে ফোন করছেন। তো এটার জন্য যেটা সরকার একদম সিম্পল করতে পারে, ওয়েবসাইটে এটা দিয়ে দিতে পারে, এলাকা ভিত্তিক SMS করতে পারে, ট্যাক্স করতে পারে, আমরা পয়সা দিলাম, কিন্তু এই ফিগার তো ওদের কাছে থাকার কথা, যে কেন এতবার 10বার কেন একদিন ইলেকট্রিসিটি যাবে, আর এটা কেন আমাকে বলতে পারবেন না। এটা তো একদম সিম্পল জিনিস। তো আমরা এটাই জোর দাবি করছি। বিআরসিতে গেলে এখন যেটা হয়, লাস্ট শুনানিতেও দেখেছি, আমি আগে শুনানিতে গেছি, শুনানিতে হলে ওরা ওদের গল্প বলে, আমাদের গল্প কিন্তু শুনে না, শুনলেও আমাদের গল্পটা সাইডে পড়ে যায়। সুতরাং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের যদি কোয়ালিটি ইমপ্রুভ না করে, আমরা উই আন্ডারস্ট্যান্ড যে আমাদের প্রবলেম আছে, ইলেকট্রিসিটির অভাব আছে, গ্যাসের অভাব আছে, কিন্তু ওটাকে ম্যানেজ করার যদি ব্যবস্থা সরকার না করে, তাহলে আমরা কিন্তু রিয়েলি বিরাট একটা চ্যালেঞ্জে পড়বো। তো মিস্টার কাসার হামিদ, আপনি শুনছিলেন, আমি এই ইস্যুটা যদি আপনি অ্যাড্রেস করেন, এবং একই সঙ্গে বাংলাদেশে তো গত কয়েক বছর ধরে ফাইন্যান্সিয়াল স্ট্রাক ইনস্টিটিউশনস নিয়ে অনেক কথা হচ্ছে, এবং এখানে নানা ধরনের রিফর্মসের আলোচনা হচ্ছে। সো এগুলো আপনি বাজেটে তার কোনো প্রতিফলন কীভাবে দেখতে চান, সেটা একটু শুনতে চাই। জি, থ্যাংক ইউ। আমি এনার্জি এক্সপার্ট না, বাট এটার সঙ্গে আমি শুধু কয়েকটি আমিও এক্সপার্ট না, কিন্তু আমার শুধু একটু add করতে পেটে চাই। ব্যথা এই জন্য। অভিজ্ঞতা থেকে জি, হেলাল ভাই, যেটা আপনি পারফেক্টলি বলেছেন, আমাদের আসলে আমরা কোনো সাস্টেনেবল মডেলটা তৈরি করতে পারিনি ইলেকট্রিসিটি এবং ফুয়েল দুটোর ব্যাপারে। এবং এই যে আমরা গত প্রায় 15-20 বছর ধরে যে ক্যাপাসিটি বিল্ড আপ করেছি, প্রাইভেট সেক্টরে দিয়েছি এবং যে মডেলে গিয়েছি, এই মডেলটার মধ্যে কিন্তু যতখানিক না আপনার ইকোনমিক ভায়াবিলিটি ছিল, তার সঙ্গে কিন্তু ব্যক্তি ইন্টারেস্ট এবং পলিটিক্যাল ইন্টারেস্টের জায়গাটা অনেক বেশি ছিল, যেটার খেসারত আমাদেরকে এখন দিতে হচ্ছে। এটা একটা জায়গা। সেকেন্ড জায়গা হচ্ছে যে খুব ভেরি বেসিক কথা আছে যে আপনার ইনএফিসিয়েন্সি ইজ ওয়েস্টেজ অফ এনার্জি অ্যান্ড ফুয়েল।
সো আমাদের কিন্তু এই বোধটা জায়গাতেই আপনার কয়েকদিন আগে যে আপনার ফুয়েলের যে ক্রাইসিসটা আমরা দেখলাম, যে সমস্যাটা আমরা Misinformation-ও তৈরি কিন্তু করেছি, বিরাট একটা এটা জিনিস। কিন্তু এই যে ম্যানেজমেন্ট ইনএফিসিয়েন্সি যেটা, যে কারণে আমরা এই যে এরকম একটা সমস্যার মধ্যে দিয়ে গেলাম, এটা কিন্তু তৈরি হয়েছে আপনার ঠিক এই কারণে। ইলেকট্রিসিটির ক্ষেত্রেও সেম, আপনি পারফেক্টলি বলেছেন যে এই যে আমরা ক্লাস্টার ভিত্তিক লোডশেডিং ম্যানেজমেন্ট, ইলেকট্রিসিটি সাপ্লাই এবং কি রেটে হওয়া উচিত, এবং ইন্ডাস্ট্রি বেস সেগমেন্ট ওয়াইজ যে রেটও ডিফারেন্ট হওয়া উচিত, যাদেরকে সরকার ভর্তুকি দিতে চায়, যেগুলোকে প্রায়োরিটি সেক্টর বলে পৃথিবীর সব দেশে, তাদের রেট একরকম না হয়ে এই যে ওয়ান সাইজ ফিটস ফর অল অ্যাপ্রোচে আমরা যে গিয়েছি, এটা কিন্তু আমাদের সমস্যা করেছে। কারণ আমরা আপনার রিসেন্ট টাইমে যে পলিসি সাপোর্টের যে সমস্ত ব্যবসায়ীরা আপনার সুযোগগুলো নিয়েছে, যারা সমস্যার মধ্যে পড়েছে, এটা সংখ্যাটা কিন্তু অনেক বড়, প্রায় 2 লাখ কোটি টাকার উপরে। তো আমাদের যে সমস্ত কাস্টমারদেরকে আমরা এই সমস্যার মধ্যে যেতে দেখেছি, তার একটা বড় রিজন কিন্তু আপনার ইলেকট্রিসিটি ছিল, যে ইলেকট্রিসিটির ইভেন তাদের ব্যবসা বন্ধ, কিন্তু ইলেকট্রিসিটির একটা বড় ধরনের ডিউ হয়ে রয়েছে, এবং এখন তারা আবার ব্যাংকিং সাপোর্ট নিয়ে শুরু করতে যাচ্ছে, কিন্তু ওখানে তার কিন্তু একটা বড় ধরনের ব্যাকলগ আছে। সো ডেফিনেটলি এইখানে একটা আপনার আমার মনে হয় যে সাস্টেনেবল একটা মডেলের দিকে আমরা না গেলে, সেটা সোলার বেস যদি আমরা না করতে পারি, যেহেতু আমাদের দেশের আবহাওয়াতে এটা একটা পারফেক্ট মডেল, একটা ফাইন্যান্স কোম্পানিও সরকারের এখানে আছে, ইটকোল আপনারা জানেন, এবং গভর্নমেন্টেরও কিন্তু আপনার এই প্রতিটা ব্যাংকিং সেক্টরে এই সেক্টরকে ফাইন্যান্স করার জন্য একটা প্যাকেজও আছে। কিন্তু যেটা হলো, এটা দুইটা সেক্টর থেকে আপনার লাগবে, একটা হচ্ছে অ্যাভেলেবিলিটি, যে যারা এই কানেক্টিভিটি বা এই ব্যবসাটা করবেন, সেটা যাতে আমরা একটা স্পেশাল রেটে এনে মানুষের কাছে পৌঁছে দিতে পারি, এবং এখানে খুব সফট লেন্ডিং যাতে করা যায়। বাট লেন্ডিংটা কিন্তু আছে, কিন্তু আমরা এখানে ব্যবসায়ীদেরও খুব বেশি একটা এগোতে দেখি না। তাদের ব্যবসাটাকে আপনার সোলার বা ওন হিটগুলোকেই আপনার ইউজ করে যে ইলেকট্রিসিটি তৈরি করা, যেগুলো বড় ধরনের ইন্ডাস্ট্রি আছে, আপনি ধরেন ইস্পাত বা যে সমস্ত জায়গায় ইলেকট্রিসিটি বড় লাগে, সো নিজস্ব হিট জেনারেট করেও যে করবে, সেই ধরনের সিস্টেমের মধ্যে কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি না। এবার কামিং ব্যাক টু আপনার জায়গায়, যে আসলে আমরা ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি নিয়ে একটা বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে আছি। এইটাকে সমাধান করার জন্য প্রথমে যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে অ্যাকনলেজ করা। উই হ্যাভ টু অ্যাকনলেজ যে আমাদের প্রবলেমটা কী। আপনি আন্ডার দ্য কার্পেট যদি প্রবলেমটাকে রাখেন, আপনি এটাকে কখনোই অ্যাড্রেস করতে পারবেন না। সো আমাদের যে এন্টায়ার ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের যে ক্ষতটা হয়ে গেছে, এইটা আপনি ইন্ডিভিজুয়াল ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে পয়েন্টিং না করে অ্যাজ এ হোল আপনার সমস্যাটা সারা বাংলাদেশের মানুষের সামনেই তুলে ধরা উচিত। আপনি যখন একটা ব্যক্তি কিছু প্রতিষ্ঠান করছেন না, ওই প্রতিষ্ঠানটা কিন্তু আপনি আর বাঁচাতে পারছেন না। যেটা আমরা কয়েকটা ইসলামিক ব্যাংক এবং কয়েকটা আর্থিক প্রতিষ্ঠান দেখলাম, যখনই তার নামগুলো নিয়ে আপনি কথা বললেন, সেগুলো কিন্তু আরও বড় সমস্যার মধ্যে পড়ে গেল, এবং সেই অস্থিরতা কিন্তু এখনও কাটেনি। সেটা ঠিক করতে যেয়ে বরঞ্চ আমরা এটাকে একটা খিচুড়ি তৈরি করে ফেললাম। তো এইখানে বড় প্রবলেমটা কি দেখেন, এটার বড় সমস্যা হচ্ছে যে আমাদের গভর্নেন্সের অভাব। সে গভর্নেন্সের অভাব মানে কি, এটা কি আসলে সরকার নিজে টাকা নিয়ে চলে গেছে? জিনিসটা কিন্তু ঠিক এরকম না। আসলে এটার ব্যবস্থাপনাতে যারা ছিল, এটার শেয়ার হোল্ডার যারা বোর্ডে রিপ্রেজেন্ট করতো, এখানে ম্যানেজমেন্টে যারা ছিল, তারাই কিন্তু আপনার এই মিসম্যানেজমেন্টের জন্য প্রাইমারিলি দায়ী। হ্যাঁ, গভর্নমেন্ট কীভাবে দায়ী, যেহেতু গভর্নমেন্টের ছত্র ছায়ায় বা তাদের প্রচ্ছন্ন ইঙ্গিতে এবং যে ল্যাক অফ সুপারভিশনটা ছিল, সেটার সুযোগটা কিন্তু সবাই নিয়েছে। এখন এটা ঠিক করার জন্য কি আমাদের এখনও আমরা বলতে পারছি যে গভর্নেন্স ঠিক হয়ে গেছে? একটা ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের এখান থেকে যে আর খেলাপিঋণ হবে না, এখান থেকে যে পলিটিক্যালি বায়াসড ফাইন্যান্সিং হবে না, এখান থেকে যারা বোর্ডে আছেন তারা নিজেরা বেনামে লোন নিয়ে যাবেন না, সেটা কি এখনও আমরা বলতে পারছি? তো এইটাকে ঠিক করার জন্য যে জায়গাটা আবার প্রথম আপনার আবারও বেসিক জায়গায় আসি, সেটা হচ্ছে গভর্নেন্সের জায়গা। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের টাকার মালিক কে? আসলে টাকার মালিক তো জনগণ, ডিপোজিটার্স। সো ডিপোজিটার্স আপনাকে টাকা দিচ্ছে, আপনি সেই টাকা আবার ফাইন্যান্সিং করছেন। এই যে এইটা আপনি যে ডিপোজিটের টাকা আমানত হিসাবে নিলেন, দেখেন শব্দটাই বলছি আমানত, শব্দটার মধ্যেই আছে যে আপনি এটা খেয়ানত করবেন না, ইউ আর অ্যাকাউন্টেবল। সো ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, আপনি সেই টাকাটা নিয়ে এটাকে ইফিশিয়েন্টলি ম্যানেজ করবেন, করে আপনি এখান থেকে ব্যাংক প্রফিট করবে 2%, 3% স্প্রেডটা ম্যানেজ করবে। এখন আপনার যদি মূল টাকাটাই খোয়া চলে যায়, তো সেটা যে যাবে না, সেটার জন্য যে ম্যানেজমেন্টের যে স্ট্রাকচার থাকা দরকার, বোর্ডের যে স্ট্রাকচার থাকা দরকার, এবং বোর্ডের যে প্রসেসে লোন অ্যাপ্রুভড হবে, সেই প্রসেসগুলো কিন্তু এখনও আমরা ঠিক যে হয়েছে সেটা বলতে পারছি না। আপনি দেখেন যে আমাদের বোর্ডে অনেক ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, বিশেষ করে যেগুলো সমস্যার মধ্যে পড়েছে এখন এসে দেখছি, সেখানে এই লোন অ্যাপ্রুভালের জায়গাটাতে বোর্ডে যারা থাকেন তাদের খুব ইন্টারেস্ট, কিন্তু এটা তো আসলে হওয়ার উচিত না। একটা ব্রাঞ্চ, একটা আরএম যারা ফ্রন্ট লাইনে কাজ করছে, সেখান থেকে প্রপোজালটা আসবে, সেখান থেকে ইভ্যালুয়েশন হবে, এবং এরপরের এটা ক্রেডিট স্কোরিংয়ের মাধ্যমে তার লোনটা হবে, এটা সক্ষমতার বেসিসে হবে।
সেটা যদি আপনি বোর্ডের টেবিলে বসে বাই নেমে কাকে কত টাকা দিবেন এটা সেট করেন, তাহলে তো এই লোনটা খারাপ হতে বাধ্য। এখন এইখানে কি প্রক্রিয়ার মাধ্যমে বোর্ডে নিয়োগ হয়, কি প্রক্রিয়ার মধ্যে ডিরেক্টরশিপের যে কোয়ালিটি, এইটা আমরা কিন্তু শুধুমাত্র সার্কুলার দিয়ে যদি আপনার এর মধ্যে সীমাবদ্ধ রাখি, তাহলে এই সমস্যা থেকে আমরা বের হতে পারবো না। এই গভর্নেন্সের জায়গাটা আপনার সিঙ্গাপুর দেখেন আমাদের পাশে, ইভেন ইন্ডিয়াতে দেখেন এত কম নম্বর অফ ব্যাংকস, কিন্তু এখানে ব্যাংকের থেকে টাকা নেওয়াটাকে যত বড় ক্রাইম হিসাবে দেখা হয়। এবং এখানে যারা বোর্ডে থাকেন, যারা ম্যানেজমেন্টে থাকেন, তাদের অ্যাকাউন্টেবল এবং রেসপন্সিবিলিটি এত ডিফাইন্ড, তারা কিন্তু ওখান থেকে এক বিন্দু সরতে পারে না, এবং কন্টিনিউয়াস মনিটরিং সুপারভিশনটা সেখানে আছে। তো এই জায়গাটা আমাদের ঠিক করা লাগবে। আর এক্সিস্টিং যে আমরা সমস্যার মধ্যে আছি, ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানকে যদি আমরা আসলে ঠিক না করতে পারি, আপনি যেটা বললেন যে ব্যবসায়ীদের পাশে যদি আমরা এখন হ্যান্ড হোল্ডিংটা না করতে পারি, এসএমই একটা বিরাট সেক্টর আমাদের, প্রায় জিডিপিতে যদি 30-35% কন্ট্রিবিউটও করে থাকে, এমপ্লয়মেন্টের কিন্তু প্রায় 70% কন্ট্রিবিউট করে এসএমই। সো এই সেক্টরটাকে যদি আপনার বুস্ট করতে হয়, তাহলে কিন্তু বড় যে লার্জ কর্পোরেট আছে তাকেও কিন্তু আপনাকে বুস্ট করতে হবে, কেননা এটা তো চেন ইফেক্ট। বড় কোম্পানিগুলো যদি তাদের প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং যদি বন্ধ থাকে, তাহলে তাকে যে সাপ্লাই দিচ্ছে ছোট ছোট কোম্পানি, তারা তো আসলে আপনার ভালো করতে পারবে না। এখন তাদেরকে ঠিক করার জন্য এই যে বুস্টটা দরকার, সেই বুস্টটা তো আসলে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানকে দিয়ে দিতে হবে। তাহলে সরকারের যে ভর্তুকিগুলো আছে, সেই ভর্তুকিটাকে আসলে আমরা কি ফরম্যাটে দিতে চাই, এটা কি ব্যাংক থ্রু যে আমরা একেবারে আলটিমেট বেনিফিশিয়ারি সেখানে পৌঁছাবো, নাকি আমরা এখনও যেভাবে পলিটিক্যাল ডিস্ট্রিবিউশন হয়েছে এর আগে, বিভিন্ন ধরনের ভাতা, বিভিন্ন ধরনের ভর্তুকি, সেই দিকে হাঁটবো। তো এই জায়গাটা বোধহয় আমাদের খুব একটা কনসিয়াস ডিসিশন নেওয়ার দরকার। কেননা আমি একটা জায়গায় আশাবাদী যে এখন যে সরকার, সেটা একটা ডিফারেন্ট একটা ইলেকশনের সিস্টেমের মধ্য দিয়ে এসেছে। এর আগের সরকারগুলোর ক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি যে আমলা বা প্রশাসন সেখানে অনেক বড় ভূমিকা পালন করেছে, যার ফলে আমরা অনেক ক্ষেত্রে মনে হয়েছে যে যারা মন্ত্রী বা স্থানীয় প্রতিনিধি, তাদের থেকেও আমলা বা প্রশাসন অনেক বেশি শক্তিশালী। সো সাধারণ মানুষের, ব্যবসায়ীদের কিন্তু ইচ্ছার প্রতিফলনটা আমরা খুব দেখতে পাইনি। এবারে সরকার তো একটু ডিফারেন্ট, সো তাদের কাছে তো আমাদের এই আশাটা এখন থাকতেই পারে। শাহিদুল ইসলাম হেলাল, আপনি নিজে ব্যাংকিং সেক্টরের সঙ্গে এসএমই ফাউন্ডেশনের সঙ্গে দীর্ঘদিন যাবত যুক্ত। সো না, উনি যা বলছে, কারণ আমি ব্যাংকের বোর্ডে ছিলাম অনেক বছর, এসএমই ফাউন্ডেশনে ছিলাম, বাট এই সরকার আসাতে একটা ভালো জিনিস হয়েছে যে ব্যবসায়ীদের সাথে কথা বলছে। তো ব্যবসায়ীদের যা ক্ষোভ আছে, অ্যাটলিস্ট ওনারা জানে, হোপফুলি দে উইল টেক এ বেটার ডিসিশন, যেটা আগে হয় নাই। তো এখন খুব তাড়াতাড়ি এফবিসিসিআই এবং ট্রেড বডিজকে অর্গানাইজ করা দরকার, কারণ মানে আপনি বলছেন যে ইলেকশন নির্বাচিত, হ্যাঁ, নির্বাচন করে ওদের পার্টিসিপেশনটা খুবই দরকার। আমি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল যাকেই বলি, আমার কথাটা কিন্তু অত দূরে যাবে না। আমার কথাটাকে দূরে নিতে হলে একটা বডি দরকার। ওই বডিটা তো একদম ক্রিপলড হয়ে গেছে। এর আগে তো তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্টের সময় তো ওরা কথা বলার সুযোগই পায় নাই, আর যারা লিডার ছিল ওরা অন্য দলের ছিল, এই জন্য ঝামেলা ছিল। তো এখন এটা মনে হয় এই যে কয় মাস হলো সরকার আসলো, ইভেন 3 মাস, এটাও কিন্তু অনেক দেরি হয়ে গেছে। এটা 7-10 দিনে করে ফেলা দরকার। আমি মনে করি যে এটা যদি বাজেটের আগে হতো, আমরা অনেকগুলি ইফেক্টিভ রেজাল্ট পেতাম। এখন কারণ অর্গানাইজড ওয়েতে ব্যবসায়ীদের প্রবলেম, পজিটিভ এবং নেগেটিভ দুই জিনিসটা বলার কেউ তো নেই। এখন আমরা সারাদিন নেগেটিভ জিনিস বলে যেতে পারি, কিন্তু রেজাল্ট হবে না। আর আমি কামিং ব্যাক টু ইলেকট্রিসিটি অ্যাগেইন, যে আপনি যখন বাসার বিল দেন, সে ধরেন 5,000 টাকা, আপনি 5% ভ্যাট দেন। আপনি বিল যখন 10,000 টাকা দিবেন, তখনও 5% বিল দিচ্ছেন। তার মানে কি, আমি এই ফিগারটাকে যদি আরও বড় করে বলি, আমি যদি 1 লাখ টাকা বিল দিই, 5,000 দিচ্ছি। যদি 2 লাখ বিল দিই, 10,000 দিচ্ছি। এই 5,000 কে লাভ করছে? সরকার। আমার উপর দিয়ে, আমার ক্রাইসিসের উপর দিয়ে, আমি এদিকে মারা যাচ্ছি, এর উপরে সরকার ভ্যাটের একটা এডিশনাল অ্যামাউন্ট পেয়ে যাচ্ছে। এটা তো একদম সিম্পল ম্যাথমেটিক্স। সরকার বলে দিতে পারে ফিক্সড পার্সেন্টেজ হবে না। যখনই এটা পার্সেন্টেজ হয়, ওরা যেদিকেই বাড়ায় ওইদিকে সরকারের লাভ হয়। তো সরকার তো আমাদের ক্রাইসিসে লাভ করছে। এটা তো সরকারকে দেশ চালাতে হবে না। তো আমার ক্রাইসিসে না, ও সার্ভিস দেখে আমরা তো পয়সা দিতে রাজি আসছি। এটা তো এমন একটা জায়গা যেখানে আমাদেরকে রিয়েলি মেরে ফেলতেছে। আমার প্লাস্টিক ফ্যাক্টরি একটা আছে, ওটার কিন্তু এফিসিয়েন্সি লেভেল ইজ 100% ডিপেন্ডেন্ট অন পাওয়ার। কারণ জুটের একটা ফ্যাক্টরি আছে আমার ছোটো, ওটার কিন্তু এফিসিয়েন্সি লেভেল ইজ নট 100% ডিপেন্ডেন্ট অন পাওয়ার।
পাওয়ার চলে গেলেও মেয়েদেরকে নিয়ে আমরা অন্য কাজ করতে পারি, একটা সিস্টেমে প্যাকিং করাতে পারি, কিন্তু এটাতে প্লাস্টিকে মেশিন চলতে থাকে। দ্য মুমেন্ট মেশিন বন্ধ হয় স্পেশালি প্লাস্টিকে, সাথে সাথে ওটার ভেতরে যত র ম্যাটেরিয়াল আছে ওটা নষ্ট হয়ে গেল, আবার এটা রিস্টার্ট করতে টাইম লাগে। হিট বেস যদি ওই মেশিন হয় তাহলে আমার রিস্টার্ট করতে হয়তো হাফ অ্যান আওয়ার লাগে, 2 মিনিট ইলেকট্রিসিটি গেছে, কিন্তু আমার ক্ষতি হয়ে গেছে 1 ঘন্টার। তা আমার প্রোডাকশন লস কত হচ্ছে, তো এইগুলি দেখতে হবে। কলকাতায় আমার মনে আছে অনেক আগে যখন কলকাতার ইলেকট্রিসিটির প্রবলেম রিয়েলি খারাপ ছিল, কিছু এরিয়াকে ওরা ডিক্লেয়ার করে দিয়েছিল যে নো পাওয়ার কাট জোন, আর এতে ইনক্লুডেড ছিল ফার্মাসিউটিক্যাল, প্লাস্টিক, কারণ এই দুটো ইন্ডাস্ট্রি কিন্তু ট্রিমেন্ডাসলি সাফার করে যখন হয়। কিন্তু আমাদের এখানে আমরা শুধু প্রিডিফাইন্ড লোডশেডিংটাও সরকারকে আজ পর্যন্ত কনভিন্স করতে পারলাম না। এতবার বল, কেন ওরা বলতে পারবেন না যে আমাকে ইলেকট্রিসিটি এখন দিতে পারবে, তখন দিতে পারবে না। আর এখন আরেকটা ব্যাংকিংয়ের আমাদের একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে গেছে যে আমি যখন প্লাস্টিক র মেটেরিয়াল ইম্পোর্ট করি একটা বড় কোম্পানির থেকে, আগে অ্যাড কনফার্মেশন লাগতো না, এখন ওরা একটা লিস্ট করে দিয়েছে এই 10টা ব্যাংক, এর বাইরের কোনো ব্যাংকের এলসি আমি নেব না। তো এটা তো বিরাট একটা ইম্প্যাক্ট, আমি তো এর বাইরে পট করে যেতে পারবো না। অ্যাড কনফার্মেশন দিলে নিবে, তার মানে 1% আমার এডিশনাল কস্ট হচ্ছে। তো ব্যাংকিংয়ে সরকারের এটা মনোযোগ দেওয়া দরকার। যেসব ব্যাংক দুর্বল আছে, দুর্বল তো থাকবেই লোকালি, বাট ওদের জন্য ওভারসিজ ট্রানজ্যাকশনগুলি যেন একটু ঠিক মতে হয়, কারণ এতে একটা তো আছে ব্যাংকের ইমেজ নষ্ট হয়, আরেকটা আছে যে আমার ইমেজ নষ্ট হয়, আমার নিতে মানে এলসি নিতে চায় না। আর প্লাস্টিকের একটা আছে, বিকজ আমার প্লাস্টিকের ব্যবসা আছে, যে প্লাস্টিকের র ম্যাটেরিয়ালের হরমোজের জন্য অলমোস্ট ডাবল হয়ে গেছে প্রাইস, নাম্বার 1। নাম্বার 2, মিডল ইস্ট থেকে আমরা কিনতে পারছি না, ওই ডাবল প্রাইসে আসে না। সো এখন যেমন আমি কিনছি চায়নার থেকে, ফ্রম রাশিয়ান মাল চায়না আনছে, চায়নার থেকে এখানে দিচ্ছে, এটা কস্ট, ট্রান্সপোর্টেশন সবই অনেক বেড়ে গেছে। কিন্তু আমি ওনার কাছে যদি যে বলি যে আমার তো 10 কোটি টাকা ফাইন্যান্স ছিল, বিকজ র মেটেরিয়ালের দাম বেড়ে গেছে, 15 কোটি করে দেন, উনি পারলে ওটাকে 8 কোটি করবে, বিকজ ওনার কাছেও টাকা নেই। সো এই চ্যালেঞ্জেসগুলি কিন্তু আছে, এটাও মেবি টেম্পোরারিলি, বাট দিস ইজ চ্যালেঞ্জ উই হ্যাভ টু ফেস। আমরা শেষের দিকে মিস্টার কাসার আহমেদ, ক্লোজিং রিমার্কস। জি, আপনি এক্স্যাক্টলি বলেছেন। আমি ওনার কথা দিয়ে বাকি শেষ কথাটা বলবো যে আমাদের প্রতিটা ব্যবসার যে ওয়ার্কিং ক্যাপিটালের যে লিমিট ছিল ব্যাংকগুলোর সঙ্গে, আসলে সেটা তো আপনার এক্সজস্টেড হয়েছে। একটা হচ্ছে যে শুধুমাত্র ডলারের কারণেই তো আপনার 45% নিয়ে হয়েছে, তো সিমিলার কোয়ান্টিটিতে আপনাকে আমার এখন এক্সট্রা ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়ার দরকার। বাট সেখানে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান আমরা যে বড় সমস্যায় ভুগছি সেটা হচ্ছে লিকুইডিটির প্রবলেম। সো এই লিকুইডিটির প্রবলেমটা হয়েছে, আসলে আপনার মূল জায়গা ক্ষতিটা হচ্ছে এনপিএলটা, খেলাপি ঋণটা। এই খেলাপি ঋণটা আবার ফেরত আনার জন্য যে আমাদের অস্ত্রগুলো, সেটা কিন্তু আমরা খুব ইফিশিয়েন্ট ইউজ করতে পারছি না। অর্থাৎ আমাদের যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, আমাদের যে অর্থঋণ আইন, আমাদের যে অ্যাসেটটাকে আমরা রিপোজিট করে বা ওই প্রপার্টিটাকে রিপোজিট করে ওই লিকুইডেট করে আমাদের ব্যাংকে টাকাটা ফেরত নিয়ে আসবো, এইখানে কিন্তু আমাদের এখনও সক্ষমতা খুবই কম, এবং এই জায়গাটাতে গভর্নমেন্টের হিউজ এফোর্ট দিতে হবে, এবং উইথ সেন্ট্রাল ব্যাংক, যে আমরা যারা জেনুইনলি উইলফুল ডিফল্টার, যারা আসলে ব্যবসাটা করছে না, টাকাটা বিভিন্নভাবে সরিয়ে নিয়েছে বা বেনামে তাদের আছে, তাদের থেকে টাকা পাওয়ার জন্য আমাদের হাতে যে আমরা যে লিগ্যাল প্রসেসে যাচ্ছি, সেই প্রসেসটা কিন্তু একটা দীর্ঘ প্রসেসের মধ্যে দিয়ে পড়ে যাচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদেরই আত্মীয় স্বজন বা বেনামে তাদের কিন্তু এই দেশেরই ব্যাংকগুলোতে টাকা আছে, অথবা এই দেশে তাদের প্রচুর প্রপার্টি রয়ে গেছে, ল্যান্ড প্রপার্টি রয়ে গেছে, অন্য নামে তাদের বিজনেসগুলো রয়েছে, কিন্তু আমরা আইনি দুর্বলতার কারণে তাদের ওই প্রপার্টিতে যে কোনো কিছু করতে পারছি না, তার অন্য সেভিংস অ্যাকাউন্টে, কারেন্ট অ্যাকাউন্ট থেকে টাকাটা নিতে পারছি না, তারই হয়তো আত্মীয় স্বজনের নামে আছে। এখানে আমাদেরকে যদি আমরা এফোর্টটা না দিই, আমাদের কোর্টগুলোকে যদি আমরা না বাড়াই, এবং যদি খুব কুইকলি আমরা ডিসপোজাল না করি, তাহলে কিন্তু এই খেলাপি ঋণ থেকে আমরা বের হতে পারবো না। এই 5 লাখ কোটি টাকা যদি আপনার ব্যাংকে ফেরত আসে, আপনি চিন্তা করেন আপনার যে সমস্যা, আসলে সমস্যাটা তো আমার ব্যবসা প্রতিষ্ঠান ভালো না থাকলে আমাদের কিন্তু ওই লোনের টাকাটা ফেরত আসছে না। সো আমাদেরকে সবসময় হ্যান্ড হোল্ডিং করতে হবে এবং গ্রো উইথ দ্য কাস্টমার। সো কাস্টমারকে যদি এখন আপনার এই সাপোর্ট করা লাগে, তাহলে আমাদেরকে লিকুইডিটি বাড়াইতে হবে। লিকুইডিটি বাড়ানোর জন্য সরকারকে এখানে একটা হচ্ছে আমাদের এনপিএল কালেকশনের জায়গায় সাপোর্ট করতে হবে, সেকেন্ড হচ্ছে যে আমাদের দেশের যে ডোমেস্টিক সেভিংস বাড়ানোর যে জায়গাগুলো, এনপিএল কালেকশনের জন্য ব্যারিয়ার কি কি দেখেন? সবচেয়ে বড় ব্যারিয়ার কিন্তু আইনগত যে ত্রুটিটা বা সীমাবদ্ধতাটা। এখানে আমি প্রথম বলবো যে আমাদের নাম্বার অফ
অফ কোর্ট খুবই কম, কিন্তু যেখানে লক্ষ লক্ষ এনআই অ্যাক্ট এবং আছে, এবং একটা ডেটের পরে আরেকটা ডেট আসে 6 মাস 1 বছর পরে। সো আপনি 3-4টা তো প্রথমে ডেটই দিলেন, এরপরে আপনার হিয়ারিং শুরু হলো, তারপরে আপনি দেখা যাচ্ছে যে একটা এনআই অ্যাক্ট, সিম্পল একটা এনআই অ্যাক্ট, যেটা আপনার উইদিন মান্থ এটাকে আপনি চেক ইস্যু করেছেন, আপনার ব্যাংকে টাকা নেই, আপনি লোন নিয়েছেন কিনা, দ্যাটস এই জিনিসটাকে আমাদের ইস্টাবলিশ করতে 2 বছর 3 বছর 5 বছর লাগছে। একটা অর্থঋণ 10 থেকে 12 বছর লাগছে। আমাদের যে মর্টগেজকৃত প্রপার্টি সেটা আমরা বিক্রি করতে পারছি না। সো এইটা জায়গায় যদি আমরা নজর না দিই তাহলে কিন্তু লিকুইডিটি বাড়াতে পারবো না। সো খেলাপি ঋণটা কীভাবে রিকভার করা যায়, আর এই যে অন্যের নামে সে তার ব্যবসাটা করছে, সে টাকাটা নিয়ে যে অন্য জায়গা জমি কিনে ফেলেছে, সেই প্রপার্টি কিন্তু আমি অ্যাটাচমেন্টে নিতে পারছি না খুব সহজ সিস্টেমের মাধ্যমে। তাহলে তো আমি এই যে যারা ইচ্ছাকৃত খেলাপি আছে তাদের থেকে টাকা না বের করতে পারলে, যারা জেনুইনলি ব্যবসা করছে কিন্তু ইলেকট্রিসিটি শর্টেজের কারণে, এই টাকা ডিপ্রিসিয়েশনের কারণে যে তাদেরকে আমি ওয়ার্কিং ক্যাপিটাল এক্সট্রা দিব, তাদেরকে যে উঠাবো ওখান থেকে, সেই সুযোগটা কিন্তু আমাদের হাত সীমাবদ্ধ হয়ে আসে। আপনি কিছু যোগ করবেন? না, আমি জাস্ট একটা জিনিস বলতে চাচ্ছি, কন্টিনিউয়াস তো কমপ্লেন করে গেলাম আমরা, উই ওয়ার ইন আনসার্টেন পিরিয়ড, একটা আতঙ্কের পিরিয়ডে ছিলাম, ওখান থেকে বের হয়ে গেছে, এবং উই আর গ্রেটফুল যে এই সরকার অ্যাটলিস্ট আমাদের কথা কিছু শুনছে, এবং শুনে যদি পলিটিক্যাল ডিসিশন না নিয়ে কমার্শিয়াল ম্যাটারে কমার্শিয়াল ডিসিশন নেয়, আমাদের হাফ অফ দ্য প্রবলেম উইল বি সলভ, আই হোপ। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার কাসার হামিদ এবং মিস্টার শাহিদুল ইসলামের অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্যে। দর্শক, বাংলাদেশে অনেক রকমের সমস্যা এবং সমস্যার সমাধান, অনেক সমস্যা নিয়ে আমার টেবিলের দুপ্রান্ত থেকে আলোচনা হলো। সমাধান করবার দিকে মনোযোগ কম থাকবার কারণে এবং যৌক্তিকভাবে সমাধানের চেষ্টা না করবার কারণে সেগুলো সংকটে পরিণত হয়েছে, এবং সংকট সমাধান সমস্যা সমাধানের চেয়ে অনেক কঠিন কাজ। সিক ইন্ডাস্ট্রিজগুলোকে আবার জাগিয়ে তোলবার যে চেষ্টা, উদ্যোগ, সেটা আসলে কতটা লজিক্যাল এবং সেটা কতটা প্র্যাগমেটিক সেটা নিয়ে ভাববার সুযোগ আছে। আইন কানুনের চাইতে আমাদের সিস্টেম এবং কালচার একটা পরিবর্তন আনা দরকার, সেই বিষয় নিয়ে ওনারা কথা বলেছেন। একই সঙ্গে ট্রেড বডিগুলোর এনগেজমেন্ট বাড়াবার জন্য এই ট্রেড বডিগুলোতে যে নির্বাচন হওয়া দরকার সে কথা ওনারা স্মরণ করেছেন, কারণ বিভিন্ন সেক্টর আসলে নেতৃত্বহীন এখন। খেলাপি ঋণ কীভাবে রিকভার করা যাবে, সংকটগুলো কোথায় সেটাও ওনারা চিহ্নিত করেছেন। কাজে এই জায়গাটাতে অনেক বেশি মনোযোগ দেওয়া দরকার। পলিটিক্যাল স্টেটমেন্টের যেতে ইকোনমিক স্টেটমেন্ট যেন সরকার বেশি করে সেটা ওনাদের প্রত্যাশা, এবং একই সঙ্গে সমস্যাগুলোকে অ্যাকনোলেজ করা। যে ডিনাল সিনড্রোমের মধ্যে আমরা থাকি, অনেক সময় আমাদের রাজনৈতিক নেতৃত্ব থাকেন, সেখান থেকে নিজেদেরকে বের করে আনা। ইলেকট্রিসিটি বা পাওয়ার এই সংকট, আমার এক অতিথি প্রায় যখনই আসেন পুরো হিসেব নিকেশ নিয়ে আসেন, আমার মনে হয় প্রতিদিনকার হিসাবই ওনার কাছে পাওয়া যাবে, এবং সরকারের ভেতরে এই বিষয়ে তথ্যের অনেক সংকট আছে বা তথ্য নিয়ে নানা রকমের বিভ্রান্তি, মতবিরোধ আছে আমি জানি। আমার মনে হয় ওনার পরামর্শ নিলে বা ওনার থেকে তথ্যপাত্র সরকারের সংশ্লিষ্ট বিভাগ সংগ্রহ করতে পারে। তবে আমাদের ইলেকট্রিসিটির জন্য একটা সাস্টেনেবল মডেল তৈরি করা দরকার এই সংকট মোকাবিলার জন্য, সেটা ওনারা পরামর্শ দিয়েছেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।